আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতেই বলতে চাই যে আজকে ট্রেডিং বাংলাদেশের জন্মদিন। গত বছর ঠিক এই দিনেই আসলে ট্রেডিং বাংলাদেশ তার যাত্রা শুরু করে। সো ট্রেডিং বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। যারা চ্যানেলটি ফলো করেন নিয়মিত, যারা রেগুলার এই ভিডিওগুলো দেখেন, যারা ইতোমধ্যে ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন এবং স্টক সাজেশন গ্রুপের সাথে যুক্ত আছেন, সবাইকেই ট্রেডিং বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ট্রেডিং বাংলাদেশের ভিডিওগুলো দেখে বিরক্ত হন এবং অনেক কিছু রিলেট করতে পারেন না, তাদেরকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই নেতিবাচক কমেন্ট দেখেই ট্রেডিং বাংলাদেশ নিজেকে ডেভেলপ করার সুযোগ সৃষ্টি করে। আরো ভালোভাবে যেন আলোচনাগুলো করা যায়। নেতিবাচক মন্তব্যগুলো কিন্তু সেসব ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে যে আরো ভালো কিভাবে করা যায়, আরো ভালো কিভাবে ট্রেডিংটাকে ডেভেলপ করা যায়। সো আবারও বলতে চাই, যারা ট্রেডিং বাংলাদেশের সাথে যুক্ত আছেন, ট্রেডিং বাংলাদেশের ভিডিও দেখে বিরক্ত হন, রিলেট করতে পারেন না, ওয়ার্কশপে অংশগ্রহণ করে লাভবান হচ্ছেন কিংবা হয়েছেন কিংবা চেষ্টা করতেছেন, স্টক সাজেশন থেকে যারা লাভবান হয়েছেন, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের গতকালের ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো। এটলিস্ট এই ১ মাসের মধ্যে এত সুন্দর ক্যান্ডেল আসলে আমরা এক্সপেরিয়েন্স করি নাই মার্কেট থেকে। প্রপার একটা বাউন্স ব্যাক, অনেক নিচে চলে গেছিল। কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে নিচ থেকে অনেক উপরে টেনে তুলেছে। লুকস ভেরি গুড। আপকামিং ডেইজ যদি ভালো হতে হয় মার্কেটটাকে, ডেফিনিটলি ইন্ডেক্সটাকে প্লে করতে হবে। ইন্ডেক্সটা প্লে করলে সকল স্টকেই টুকটাক গেইন পাওয়া যাবে। আমার কাছে মনে হয় বারে যেহেতু ইন্ডেক্স চেষ্টা করতেছে, এটলিস্ট একটা ডাউন সুইং এর পরে একটু সাইড সুইং এ থেকে। সো ইন্ডেক্স উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটলিস্ট ছোট হলেও একটা আপসুইং হওয়ার সম্ভাবনা আছে। কারণ অনেকদিন ধরেই কিন্তু আমরা ছোট হলেও কোনো আপসুইং এক্সপেরিয়েন্স করতেছি না। ভলিউমের কথা যদি বলি, গতদিন ভলিউমটাও কিন্তু সুন্দর ডেভেলপ করেছে। এই ভলিউমের কন্টিনিউয়েশন টা থাকলে ডেফিনিটলি ইন্ডেক্সটা কিন্তু উপরের দিকে যেতে পারে। সকল আলোচনা, সকল কথাবার্তা কিন্তু ইন্ডেক্স কেন্দ্রিক। ইন্ডেক্স প্লে না করলে কোন স্টকই ভালো করবে না, গুটি কয়েক স্টক ছাড়া। কিন্তু ইন্ডেক্স প্লে করলে সকল স্টকেই টুকটাক গেইন পাওয়ার সম্ভাবনা থাকে। সো বটম লাইন হচ্ছে যে ইন্ডেক্সকে প্লে করতে হবে। ইন্ডেক্স যদি প্লে না করে, সকল আলোচনা, সকল কথাবার্তাই কিন্তু আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে। আশা তো এইটাই যে এই ধরনের ক্যান্ডেলের পরে ডেফিনিটলি ছোট হলেও একটা আপসুইং হবে। কিন্তু মার্কেট কিন্তু সবসময় মার্কেটের মতোই চলে। আপসুইং না হয়ে যদি সাইড প্লে করে কিংবা আরো নিচে চলে আসার ইনটেনশন থাকে, সেটাও আমাদের কনসিডারেশন এর মধ্যে রেখে অ্যাকর্ডিংলি আমাদের ট্রেড প্ল্যান গুলোকে সাজাতে হবে। আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই, যারা এই ভিডিওগুলো থেকে রিলেট করতে পারেন না, তাদেরকে রিকোয়েস্ট করব ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটা একটু ভালো মতো ফলো করার জন্য। কারণ আমি ডেইলি আলোচনায় কিংবা সাপ্তাহিক আলোচনায় এত ডিটেইল কিন্তু বলি না। কিন্তু ডিটেইল কথাবার্তাগুলা, আলোচনাগুলা, স্ট্র্যাটেজি গুলা কিন্তু অলরেডি আমি ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে দিয়ে রেখেছি। ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটা ফলো করলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ক্যান্ডেলস্টিক এর যে প্যাটার্ন গুলা, খুবই সুন্দর একটা কাজ করা আছে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে। ক্যান্ডেলস্টিক এর উপর একটা ভিডিও দেয়া আছে। প্লাস মুভিং এভারেজ থেকে আমরা কি বিষয় জানতে পারি, কোন স্ট্র্যাটেজি ফলো করে সেল বাই করা যায় কিনা, স্টপ লস প্রাইসটা কেমন হতে পারে, এই সকল বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। আর আমি নিজেও পার্সোনালি খুবই খুশি যে
বেশিরভাগ মানুষ কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম জেনারেট করতে পারতেছে। তার প্রুফ হচ্ছে আমি কিছুদিন আগে একটা পুল করেছিলাম। সেই পুলে কিন্তু মেজরিটি লোকজন জানিয়েছে যে তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেই ইনকাম জেনারেট করতে পারতেছে। এখন ইনকাম জেনারেশন মানে কিন্তু এইটা না শুধু আপনার লাভই হবে। ইনকাম জেনারেশন এর মধ্যে ২ টা বিষয় কাজ করে। একটা হচ্ছে আপনি লসটাকে কতটুকু কমাতে পারেন এবং লাভটাকে কতটুকু বাড়াতে পারেন। এই ২ টার কম্বিনেশন করেই কিন্তু ইনকাম জেনারেশনটা দীর্ঘমেয়াদে হয়। আজকের আলোচনার শুরুতেই একটা চার্ট প্যাটার্ন কিংবা একটা কম্বিনেশন নিয়ে বলতে চাচ্ছি। আমি রেফারেন্স হিসেবে অ্যাডভেন্ট এবং জিপিএস ইস্পাত এই ২ টা স্টককে নিয়েছি। এর সাথে তো ইন্ডেক্সটা থাকবেই। যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে কনসলিডেশনটা এটা লক্ষ্য করেন ঠিকমতো। জিপিএস ইস্পাতের ক্ষেত্রেও সেম এই কনসলিডেশনটা লক্ষ্য করেন এবং ইন্ডেক্সের ক্যান্ডেলগুলার সাথে একটু তাকানোর চেষ্টা করেন। দেখেন এই যে সাইড সুইং এর মধ্যে যতবারই ইনডেক্স রিফ্লেক্টেড হয়েছে, এই ২ টা স্টকও কিন্তু ততবারই এবং ডে ধরে যদি আপনি দেখেন ততবারই কিন্তু এই ২ টা স্টকও রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু এইখান থেকে কিন্তু আমরা প্রপার কোনো আপসুইং দেখিনি। কিন্তু চেষ্টা কিন্তু অব্যাহত আছে। দেখেন এইখানে ইনডেক্স একটা বাউন্স ব্যাক ছিল। অ্যাডভেন্ট এর মধ্যে, জিপিএস ইস্পাতের মধ্যেও বাউন্স ব্যাক ছিল। তারপরে যতবার বাউন্স ব্যাক পাওয়া গেছে, প্রত্যেকবারই কিন্তু এই স্টকগুলো ক্যান্ডেল ওয়াইজ কিন্তু রিফ্লেকশনটা দেখিয়েছে। তো আমার কাছে মনে হয় যেহেতু ইন্ডেক্সকে রিফ্লেক্ট করে এই স্টক দুটা চলতেছে। সো ইন্ডেক্সে যদি একটা আপসুইং হয় ডেফিনিটলি হয়তো অ্যাডভেন্ট আর জিপিএস ইস্পাতের মধ্যে আমরা ছোট হলেও একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। কারণ আমি সবসময় একটা বিষয় মেনশন করি যে স্টক যতগুলো আছে তার মধ্যে কিছু স্টক একটা গ্রুপ হিসেবে কাজ করে। এটা কোনো মানে একই সেক্টরভুক্ত না হয়ে কিংবা একই ক্যাটেগরির মধ্যে না থেকেও কিন্তু অনেক সময় কিছু স্টক গ্রুপ হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল অ্যাডভেন্ট আর আইবিপির কথা বলতে চাই। সো অ্যাডভেন্ট প্লে করলে আইবিপিও প্লে করে। আমার অবজারভেশন এইরকম। সো এইখান থেকে যদি অ্যাডভেন্ট প্লে করে ডেফিনিটলি আইবিপিরও কিন্তু প্লে করার স্কোপ আছে। এখন যে ধরনের চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি, এটার রেফারেন্সে আরো ২ টা স্টক দেখাতে চাই। ইন্ডেক্সের ফ্লোটাও দেখেন। রেফারেন্স হিসেবে আমি অগ্নিসিস আর ওয়াইম্যাক্স কে নিয়েছি। এই ২ টা স্টকেরও ফ্লো দেখেন। যে এরাও কিন্তু সেইম ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। এই ধরনের চার্ট প্যাটার্নকে আমি আসলে একটা কনসলিডেশন ই বলতে চাই। যে প্রপার একটা আপসুইং এর পরে এখানে একটা কনসলিডেশন ফেজ। যে খুব যে ভালো করতেছে এরকমও না। কিন্তু কারেকশন হয়ে যে পড়ে যাচ্ছে এরকমও কিন্তু না। ওয়াইম্যাক্স এর ক্ষেত্রেও বিষয়টা ট্রু। প্রপার একটা আপসুইং হয়েছে। তারপরে কিন্তু একটা কনসলিডেশন ফেজ এ আছে। ভলিউমটাও গেইন করেছে। ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ডেক্সের যে ফ্লো, সেই ফ্লোতেই কিন্তু আছে। সো ইন্ডেক্স যদি এখান থেকে বেটার করে ডেফিনিটলি এই স্টকগুলা বেটার করার একটা স্কোপ সৃষ্টি হতে পারে। আরো ২ টা স্টককে নিয়ে বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল সাইফ পাওয়ার এবং আনলিমা ইয়ার্ন। সাইফ পাওয়ার এর মধ্যেও কিন্তু এরকম একটা কনসলিডেশন আছে। গতকালের ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো এসেছে। যদি ভলিউমের ডেভেলপমেন্টটা ওই লেভেলে কিন্তু নাই। আনলিমা ইয়ার্ন এর কথাও বলতে চাই। এই ড্রাই ভলিউম থেকে কিন্তু অল্প হলেও ভলিউম গেইন করতে পেরেছে। একটা সাইড সুইং এই চলার চেষ্টা করতেছে। জাস্ট অ্যাজ লাইক ইন্ডেক্স। সো আমার কাছে মনে হয় ইন্ডেক্স প্লে করলেও এইখান থেকেও কিন্তু আপসুইং হতে পারে। এখন যে টাইপের চার্টের রেফারেন্স দিয়ে বলতে চাচ্ছি যে ইন্ডেক্সের যে সাইড সুইং এর মধ্যেই কিছু স্টক আছে যে ছোট হলো একটা আপসুইং হয়েছে এবং প্রপার সেল সিনারিও হয়ে ১ দিন কিংবা ২ দিনের কারেকশনের পরে আবার ইন্ডেক্সের যে গত দিনের একটা রিফ্লেকশন বাউন্স ব্যাক এর সেটার সাথে আবার রিফ্লেক্টেড হয়েছে। সো এই ধরনের চার্ট প্যাটার্ন রেফারেন্স হিসেবে আমি আফতাব অটো আর বিবিএস কেবলস কে নিয়েছি। দেখেন প্রপার কিন্তু ছোট হলেও একটা আপসুইং হয়েছে। ডাউন ট্রেন্ড এ চলতেছে। সো ডাউন ট্রেন্ড এর আপসুইং গুলা ছোট হয়। মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। ঠিকই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সেল সিনারিও হয়েছে। হয়ে কিন্তু একদিন থেকেই কারেকশন হয়েছে। তো গতদিনের ইন্ডেক্সের রিফ্লেকশন এর সাথে কিন্তু ডেফিনিটলি বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। হুইচ ইন্ডিকেটস দ্য পসিবিলিটি অফ আপসুইং ইজ স্টিল অন। আই মাস্ট সে ভলিউমটাও গেইন করতে পেরেছে। ছোট একটা আপসুইং হয়েছে। আমরা জানি স্টক প্রাইস সুইং এ চলে আপসুইং হয়ে। ছোট একটু কারেকশন হয়ে আবার কিন্তু সুন্দর ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। এখন এই জায়গাটা যদি মুভিং এভারেজ 20 কে যদি ব্রেক করে যায়, আমার কাছে মনে হয় মুভিং এভারেজ 50 পর্যন্ত রেসপেক্ট করতে পারে। একটা সম্ভাবনা তো ডেফিনিটলি ক্রিয়েট হয়েছে। আপকামিং ডেজ কেমন করে এটা দেখার অপেক্ষা। বিবিএস কেবলস এর মতো কিন্তু সেম রিফ্লেকশন অলমোস্ট একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকে ছোট মুভিং এভারেজ পর্যন্ত কিন্তু আপসুইং হয়েছে। হয়ে কিন্তু আবার সুন্দর ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। ইনডেক্সের রিফ্লেকশনটাও আছে। ভলিউমটাও কিন্তু গত দিনের চেয়ে বেশি হয়েছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে ডেফিনিটলি এটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার একটা ইনটেনশন এর মধ্যে থাকবে। এরকম আমার বিশ্বাস। সবসময় যেটা বলি যে কিছু স্টক গ্রুপ হিসেবে কাজ করে।
যে আফতাব অটো যদি ভালো করে এর সাথে নাভানা সিএনজিটাও একই সাথে প্লে করে। সো নাভানা সিএনজির মধ্যেও কিন্তু ভালো ক্যান্ডেল এসছে। এখানেও ছোট একটা আপসুইং এক্সপেক্টেড, একটু কারেকশনও হয়েছে। সো আমার কাছে মনে হয় আফতাব অটো ভালো করলে কিংবা আফতাব অটো যদি প্লে করে নাভানা সিএনজিও সেটাকে ফলো করবে। আসলে গতকাল ইন্ডেক্সের সাথে অনেক স্টকই রিফ্লেক্টেড হয়েছে। প্রচুর ভালো ট্রেড প্ল্যান করার জায়গা আছে, বাই সিনারিও আছে আমার কাছে এরকম মনে হয়েছে। এখানে ফাইন্যান্স সেক্টরের যে স্টক নিয়ে বলতে চাচ্ছি, ফর এক্সাম্পল বিডি ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স। সো বিডি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। ছোট হলেও একটা আপসুইং হয়েছে মুভিং এভারেজ পর্যন্ত। একটু কারেকশন হয়ে আবার কিন্তু সুন্দর একটা ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও ইনক্রিজ করার ইনটেনশন এর মধ্যে আছে। এখানেও কিন্তু ছোট হলে একটা আপসুইং হতে পারে। মানে সুইং এর একটা ফেজ হতে পারে। জিএসপি ফাইন্যান্স এর কথাও বলতে চাই। ক্যান্ডেলটা ডেফিনিটলি এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়। একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো ইনডেক্স প্লাস ফাইন্যান্স সেক্টর ভালো করলে জিএসপি ফাইন্যান্সকেও রিফ্লেক্টেড হওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এ পর্যায়ে ৪ টা স্টক নিয়ে বলতে চাচ্ছি। ৪ টা স্টকও একটু গ্রুপ টাইপের চলে। মানে একই সাথে মুভমেন্টে যায়। এরকম আমার কাছে মনে হয়। ফর এক্সাম্পল রেফারেন্স হিসেবে আমি বিডিথাই, সেন্ট্রাল ফার্মা, ওএএল এবং কেপিপিএল কে নিয়েছি। এন্ড এই ৪ টা স্টকের মধ্যেই সিনারিও আমার কাছে একই মনে হচ্ছে। কারণ ক্যান্ডেল ওয়াইজ যদি বলেন ডেফিনিটলি এটার মধ্যে সবচেয়ে ভালো ক্যান্ডেল এসছে বিডিথায়ের। কিন্তু ক্যান্ডেল যেটাই আসুক এগুলা যদি মুভ করে এই ৪ টাই একসাথে প্লে করবে আমার এরকম ধারণা। কেপিপিএল এর ক্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো এসছে। মানে দীর্ঘ এই ডাউন ট্রেন্ড এর জার্নিতে ও কিন্তু এই ১ম বার কিন্তু মুভিং এভারেজ 20 আর 50 এর মাঝখানে গিয়ে একটা কনসোলিডেশন দিতে পেরেছে। যেটা এই দীর্ঘ জার্নিতে দিতে পারে নাই। ডেফিনিটলি একটা পজিটিভ সাইন। গতকালের ক্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল। এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু আপসুইং হয়। প্লাস ভলিউমটাও গেইন করার ইনটেনশন এর মধ্যে আছে। এখানে ভলিউম যদি কন্টিনিউয়েশন টা রাখতে পারে, আমার কাছে মনে হয় ডেফিনিটলি এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড। সেন্ট্রাল ফার্মা এবং ওএল এই ২ টার ক্যান্ডেল যদিও ভালো আসে নাই, ক্যান্ডেল ওয়াইজ বললে যে উপরে উইক এসছে। সো উপরে উইক আসা তো আসলে ভালো না। কিন্তু অ্যাজ এ হোল সিনারিওটা যদি বলার চেষ্টা করি, ফ্লো কিন্তু ডেফিনিটলি এই সবগুলারই একটা আপসুইং হয়েছে। একটা আপসুইং হয়ে সেল সিনারিও হয়েছে মুভিং এভারেজ থেকেই। এটার ক্ষেত্রেও সেম কাহিনী ওএল এর ক্ষেত্রেও। তারপরে কিন্তু একদিনের কারেকশনের পরেই আবার ইন্ডেক্স যখন রিফ্লেক্টেড হয়েছে, এগুলো কিন্তু আবার নতুন করে রিফ্লেক্টেড হয়েছে। যেটা অনেকাংশে ডিটারমিন করে যে ওর সুইংটা কিন্তু এখনো শেষ হয়নি। সো আপসুইং এর আরো ফেজ এখান থেকে হতে পারে। সেন্ট্রাল ফার্মার মধ্যেও দেখেন ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও কিন্তু ভলিউমটা ডেভেলপ করার ইনটেনশন আছে। ওএল এর মধ্যেও ভলিউমটা ডেভেলপমেন্টের ইনটেনশন আছে। সো এই ৪ টা স্টকই আমার ভালো লাগতেছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনিটলি আমার কাছে মনে হয় এই ৪ টা স্টক থেকে ছোট হলেও আপসুইং পাওয়া যেতে পারে। এখন যেহেতু মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ডাউন ট্রেন্ড এর স্টকে। সো সেন্টার ফরমার ইনিশিয়াল এই পর্যন্ত দেখা যেতে পারে। ভেরিফাই এর ক্ষেত্রেও সেইম। কেপিপিএল যদি এটা ব্রেক করে যায়, বড় আপসুইং হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ওএলও আমার কাছে মনে হয় রিফ্লেক্টেড হতে পারে। এ পর্যায়ে টেক্সটাইল সেক্টরে ৩ টা স্টক নিয়ে বলতে চাচ্ছি। রেফারেন্স হিসেবে আমি এইচআর টেক্স, ইটিএল এবং পিডিএল কে নিয়েছি। দেখেন ৩ টার মধ্যেই কিন্তু সিনারিও সেইম। যে প্রপার ডাউন সুইং এ এসে একটা বাউন্স ব্যাক দিয়ে কিন্তু এক ছোট হলেও একটা আপসুইং হয়েছে। ছোট আপসুইং বোঝাই যাচ্ছে যে 10-15% এর একটা আপসুইং হয়েছে। এবং মুখস্থ যে কথাগুলো আছে যে ডাউন ট্রেন্ড স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায় সেল সিনারিও হলে, তাই হয়েছে। ইটিএল এর ক্ষেত্রেও হয়েছে, পিডিএল এর ক্ষেত্রেও হয়েছে। কিন্তু সেইটা ইম্পোর্টেন্ট বিষয় না। ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে তো কারেকশন এ আসার কথা ছিল। কারেকশন এও কিন্তু ঠিকই এসেছে। কিন্তু গতদিন যে ইন্ডেক্সে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, সেটার সাথে কিন্তু আবার নতুন করে রিফ্লেক্টেড হয়েছে। এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট পয়েন্ট। ক্যান্ডেল ওয়াইজ ইটিএল এবং পিডিএল এ খুবই সুন্দর এসছে। এইচআর টেক্স এর কথাও বলতে চাই। ভলিউম গুলা কিন্তু নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। এইরকম ড্রাইভ ভলিউম কিন্তু এখন নাই। সো আপকামিং ডেজ যদি এই সবগুলা স্টকের মধ্যে যদি ভলিউমের ডেভেলপমেন্ট টা থাকে, আমার কাছে মনে হয় সুইং এর আরেকটা ফেজ ডেফিনিটলি এখানে হয়তো মার্কেট এক্সপেরিয়েন্স করতে যাচ্ছে। এ পর্যায়ে সিপার্ল এবং এমারাল্ড ওয়েল এই ২ টা স্টককে নিয়েও বলতে চাচ্ছি। আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে। সিপার একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছিল যেটাকে আমি ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলতে চাই। সো ট্রায়াঙ্গেল এর মধ্যে অনেকবারই চেষ্টা করেছে এটা ব্রেক করে যেতে কিন্তু পারে নাই। কিন্তু এইবার কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওর এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করার একটা ইনটেনশন এর মধ্যে আছে। সো আমরা জানি যে এরকম ট্রায়াঙ্গেল ব্রেক করলে কিন্তু একটা প্রফিটের জায়গা হয়। ভলিউমের কন্টিনিউশন গুলা খুবই ভাইটাল হবে। সো আমার কাছে মনে হয় খুবই ভালো অবস্থার মধ্যে আছে। সেম গোস ফর এমারাল্ড ওয়েল। সিপার্ল এবং ইমারাল্ডো একটা গ্রুপ হিসেবেও কাজ করে, একসাথেই মুভ করে। আমার এরকম মনে হয়। দেখেন সিপার্লের একটা আপসুইং হয়েছে, ইমারাল্ডো ওয়েলেও একটা আপসুইং হয়েছে। সো ইমারাল্ডো ওয়েলের মধ্যেও সেম কাহিনী। প্রপার একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স ব্রেক কারেকশন এর ইনটেনশন ছিল। সেল সিনারিও হয়েছে। তো সেল সিনারিও হওয়ার পরেও প্রপার কারেকশন এ না এসে কিন্তু আরো স্ট্রং টা গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। হুইচ ইন্ডিকেটস যে ওর আপসুইং টা কিন্তু এখনো বাকি থাকতে পারে।
ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে। এখান থেকে একটা আপসুইং হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। সো এই ২ টা স্টককেও আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে। এ পর্যায়ে আরো ২ টা স্টক নিয়ে বলতে চাচ্ছি। লো পেইড আপ ক্যাপিটাল, সোনালী আঁশ এবং পেপার প্রসেসিং। সোনালী আঁশ দেখেন মুভিং এভারেজের অনেক নিচ থেকে সুন্দর কিন্তু একটা বাউন্স ব্যাক করার ইনটেনশন এর মধ্যে আছে। যেহেতু ডাউন ট্রেন্ড এ চলতেছে, এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল যদি হয়, ছোট একটা আপসুইং হবে। ছোট আপসুইং হলেও যদি মুভিং এভারেজ পর্যন্ত হয়, তাও কিন্তু একটা ভালো প্রফিটের জায়গা হতে পারে ইনফেক্ট। পেপার প্রসেসিং ও ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। ইন্ডেক্সে তো রিফ্লেক্টেড হচ্ছে। গতকালের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড প্রপার এখান থেকে একটা আপসুইং হয় কিনা এটাই আমাদের দেখার অপেক্ষা। এ পর্যায়ে ব্যাংক সেক্টরের ৩ টা স্টককে নিয়ে বলতে চাচ্ছে। রেফারেন্স হিসেবে আমি এক্সিম ব্যাংক, আইএফআইসি এবং রূপালী ব্যাংককে নিয়েছি। এক্সিম ব্যাংকের কথা যদি বলতে চাই, ১ম কথা ও কিন্তু নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে। দ্বিতীয় কথা হচ্ছে মুভিং এভারেজের অনেক নিচ থেকে প্রপার কারেকশন এ এসে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো এই টাইপের বাউন্স ব্যাকে ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড এবং ছোট যদি আপসুইং হয়, তাও কিন্তু একটা প্রফিটের জায়গা হবে। এট লিস্ট এই মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং হলেও কিন্তু এখান থেকে একটা প্রফিটের জায়গা হতে পারে। আইএফআইসির ক্ষেত্রেও বলতে চাই, গতকালের প্রপার একটা বাউন্স ব্যাক আমার কাছে এরকমই মনে হচ্ছে। গতকাল আবার ইন্ডেক্সের রিফ্লেকশনটাও ছিল। সো এখান থেকেও ছোট একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। রূপালী ব্যাংকের কথা বলতে চাই, গতকাল তো ভালো করেছে। এটাকে ২-৩ ভাবে দেখার সুযোগ আছে। ১ম কথা ভলিউমের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, দেখা যাবে যে এখানে কিন্তু একটু অস্বাভাবিক ভলিউম হয়ে গেছে। হুট করে এরকম অস্বাভাবিক ভলিউম হয়ে যাওয়া কিন্তু খুব একটা ভালো কোনো কিছু না। আমরা যদি সুইং এর দিক থেকে চিন্তা করি যে এইখান থেকে আসলে সুইংটা শুরু হয়েছে, হয়ে কিন্তু ছোট হলেও একটা আপসুইং হয়েছে। আর যেহেতু ডাউন ট্রেন্ড এ চলতেছে, ও কিন্তু সামনে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স টা আছে। মানে এইখানে রেজিস্ট্যান্স পায় কিনা এটা দেখার বিষয়। এটা হইছে একভাবে ভাবলে এইরকম। আমরা যদি এখন আরেকভাবে ভাবি যে আগামীকাল যদি ভলিউমটাকে ডেভেলপ করতে পারে, সো আমার কাছে মনে হয় ডেফিনিটলি এইটা আরো উপরের দিকে যেতে পারে। সো আগামী দিন রূপালী ব্যাংকের ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে। যে এই পরিমাণ ভলিউম ডেভেলপ করতে পারলে আমার কাছে মনে হয় ডেফিনিটলি সুইং এর উপরের দিকে যেতে পারে। তো ক্যান্ডেলের রেফারেন্সটাও কিন্তু আমাদের লাগবে। যে এখানে যদি একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল চলে আসে, সেল সিনারিও ক্যান্ডেল কেমন? এই যে এইরকম। বডি ছোট, উইক বড় যদি আসে আমাদের কিন্তু কেয়ারফুল হয়ে যেতে হবে। এইখানেও কিন্তু সেইম ভলিউমের ডেভেলপমেন্টটা ছিল। কিন্তু সেল সিনারিও আসার দরুন কিন্তু পরে কিন্তু প্রপার কারেকশন এই এসছে। খুব একটা ভালো প্লে করতে পারে নাই। সো আগামী দিন রূপালী ব্যাংকের কথা চিন্তা করলে ভলিউমের ডেভেলপমেন্টটা আর ক্যান্ডেল কেমন ফর্ম করে এটার উপরে স্পেশাল দৃষ্টি রাখতে হবে। এর বাইরে আমি ফেক ডিল এবং ফারকেম এই ২ টা স্টককে নিয়েও বলতে চাই। খুব একটা ভালো বাই সিনারিও না থাকলেও এগুলা কিন্তু একটা কনসোলিডেশন ফেজেই আছে। বিশেষ করে ফারকেম কিন্তু একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়ে আর আমরা জানি ডাবল টপ টাইপ সিনারি হলে কারেকশন হয়। সেরকমই প্রপার কারেকশন হয়ে কিন্তু অনেক নিচ থেকেই বলব। ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল। কিন্তু ডাউন ট্রেন্ড এ ছোট হলেও কিন্তু মুভিং এভারেজ গুলা পর্যন্ত একটা আপসুইং হয় কিনা এটি দেখার বিষয় হতে পারে। ফেক ডিলের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। এই ডাউন সুইং এর পরে ছোট হলো একটা আপসুইং হয়েছে, প্রপার সেল সিনারি হয়েছে, কারেকশন হয়েছে। এবার গতকাল ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। ভলিউমের মধ্যে যদি ইনক্রিজ হওয়ার টেনডেন্সিটা থাকে ডেফিনিটলি আমার কাছে মনে হয় এখান থেকেও আরেকটা আপসুইং হতে পারে। এ পর্যায়ে দেশবন্ধু আর ইএইচএল টাকে নিয়ে বলতে চাই। দেশবন্ধু কিন্তু রিসেন্ট টাইম ছোট হলেও একটা আপসুইং হয়েছে। একদিনের কারেকশন এর পরে আবার কিন্তু একটু ভালো করার ইনটেনশন এর মধ্যে আছে। সো ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও ও কিন্তু ইন্ডেক্সের গত দিনের বাউন্স ব্যাক এর সাথে ভলিউম সহ রিফ্লেক্টেড হয়েছে। দেখা যাক ছোট হলেও একটা আপসুইং হয় কিনা এই মুভিং এভারেজ 50 পর্যন্ত। এইচএল এর কথাও বলতে চাই। প্রপার কারেকশন এ এসে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। আর এই ২ দিনের যে প্যাটার্ন সো এটা কিন্তু ইন্ডিকেট করতেছিল যে অনেক নিচে চলে আসবে। তো সেইরকম না হয়ে কিন্তু আরেকটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। তো অ্যাজ এ হোল যদি বলি ইএইচএল এর চেয়ে ভালো ট্রেড প্ল্যান করার জায়গা আমাদের অন্যান্য স্টকের মধ্যে আছে। ভলিউমের কন্টিনিউশন গুলা এইচএল এর ক্ষেত্রে হয়তো খুবই ভাইটাল হবে আপকামিং ডেইজ। এখন ছোট আপসুইং হলেও কিন্তু একটা হতে পারে মুভিং এভারেজ 20 পর্যন্ত। আরেকটা হতে পারে মুভিং এভারেজ 50 পর্যন্ত। লেটস সি যে কেমন রিফ্লেক্টেড হয় আপকামিং ডেইজ। এ পর্যায়ে ফোয়াং সিরামিক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এই ২ টা স্টক নিয়েও বলতে চাই। ফোয়াং সিরামিকের মধ্যেও কিন্তু এই ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং এর পরে ছোট হলে একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ থেকে ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে। পেয়ে কিন্তু আবার ভালো করা একটা ইনটেনশন এর মধ্যে আছে। ভলিউমটা যদিও খুব একটা ভালো না হলেও আপকামিং ডে যদি ভলিউম গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ক্ষেত্রেও সেম রিফ্লেকশন। বলব একটু বেটার রিফ্লেকশন। কনভেনশনাল সাপোর্ট থেকে কিন্তু ঠিকই একটা বাউন্স ব্যাক করে ছোট হলে একটা আপসুইং হয়ে প্রপার সেল সিগন্যাল হয়েছে মুভিং এভারেজ 20 থেকে। একদিনের কারেকশন এর পরে আবার কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে।
ভলিউমটাও গেইন করেছে। এই ভলিউমের কন্টিনিউশনটা থাকলে আমার কাছে মনে হয় ডেফিনিটলি এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। টেক্সটাইল সেক্টরে আরো ২ টা স্টক নিয়ে বলতে চাই, কেটিএল আর ডিএসএসএল। কেটিএল এর মধ্যে ছোট হলেও একটা আপসুইং হয়েছে। গতকালের ক্যান্ডেলটা খুবই ভালো ছিল। ভলিউমটা গেইন করার ইনটেনশন এর মধ্যে আছে। ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় ডেফিনিটলি এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। সেম গোস ফর ডিএসএসএল। ছোট পরিসরে একটা ডাবল বটম টাইপ সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে। সো ডাবল বটম হলে অনেক সময় আপসুইং হয়। ভলিউমের যদি কন্টিনিউশনটা রাখতে পারে কিংবা ইনক্রিজ করতে পারে, এখান থেকেও কিন্তু একটা আপসুইং হতে পারে। তবে এই স্টকগুলো কিন্তু ডাউন ট্রেন্ডেই চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং কখনোই বড় হয় না। ডিএসএসএল সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর জায়গা আছে। এটা ক্রস করে গেলে 50 রেজিস্ট্যান্স। কেটিএল এর সামনেও সেইম বিষয়গুলাই কনসিডারেবল হতে পারে। এ পর্যায়ে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা স্টক নিয়েছি ইপিজিএল, সিভিও, এই ২ টা স্টককে নিয়ে বলতে চাচ্ছি। এপিজিএলও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। ছোট হলে একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ মতো গিয়েছিল, প্রপার সেল সিনারিও হয়েছে। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ আরো সুন্দর এসছে গতদিন। সো এই টাইপের সিনারিও কিন্তু গতদিন আমরা প্রচুর স্টকের মধ্যে পেয়েছি। সবগুলা তো আসলে ফ্রুটফুল হবে না। কোনটা ফ্রুটফুল হয় দেখার বিষয়। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। সো এখান থেকে ডেফিনিটলি ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। সিভিওর কথাও বলতে চাই। প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। দেন কিন্তু একটা আনইউজুয়াল ডাউন সুইং হয়েছে। হয়ে কিন্তু গতদিনের ক্যান্ডেলটা সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। এখন ডাউন ট্রেন্ডে চলতেছে। ইনিশিয়াল টার্গেট আমাদের মুভিং এভারেজ গুলা পর্যন্তই হবে। এর চেয়ে বেশি হবে না। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। এ পর্যায়ে ২ টা লো পেইড আপ ক্যাপিটাল স্টক নিয়ে বলতে চাচ্ছি। একটা হচ্ছে আজিজ পাইপ এবং একটা হচ্ছে জেমিনি সি-ফুড। আজিজ পাইপের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। কিন্তু এটাই বলতে চাই যে চার্টে সবুজ আসতেছে। তো চার্টে সবুজ আসা মানে তো ভালোই, কনসিডারেশন গুলা ভালো হয়। হুট করে একটা আপসুইং হয়ে যেতে পারে। তো সেই কনসিডারেশন থেকে অবজারভেশন এর মধ্যে ডেফিনিটলি আজিজ পাইপকে রাখা যেতে পারে। এর বাইরে জেমিনি সি-ফুড মুভিং এভারেজ অনেক নিচ থেকে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। আমার কাছে মনে হয় আপসুইং হলেও মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। যেহেতু রিসেন্ট টাইমস একটু হলেও ভলিউমটা গেইন করতে পেরেছে। ইন্সুরেন্স সেক্টরের মধ্যে ২ টা স্টককে নিয়ে বলতে চাচ্ছি। একটা হচ্ছে রিপাবলিক, একটা হচ্ছে প্যারামাউন্ট। রিপাবলিক কিন্তু এই চার্টে সবুজ আসতেছে। মুভিং এভারেজে অনেক নিচ থেকে চার্টে সবুজ আসতেছে। সো চার্টে সবুজ আসা মানে তো ভালো। সেখান থেকে ছোট একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। যদিও ইন্সুরেন্স সেক্টর খুব একটা ভালো অবস্থাতে নাই, ট্রেন্ডি অবস্থাতে নাই। ডাউন সুইং এর নিচে এসে একটা কনসোলিডেশন ফেজ আছে। সেটার রিফ্লেকশনটা রিপাবলিক এর মধ্যে আছে। তো প্যারামাউন্ট এর কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা অনেক কমে গেছে। সো এই টাইপের ক্যান্ডেল থেকেও আপসুইং হয়। লেটস সি। বেস্ট হোল্ডিং নিয়েও বলতে চাচ্ছি। কারণ আমার কাছে মনে হয় প্রপার একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। গতকালের ক্যান্ডেলটা খুবই ভালো এসছে। এই যে ট্রায়াঙ্গেল এর বটম, যেটাকে আমরা অনেক সময় সাপোর্ট এর কথা বলি, এই সাপোর্ট এর কাছ থেকে সুন্দর একটা বাউন্স ব্যাক এসছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমের আসলে ডেভেলপমেন্ট নাই। কিন্তু আপসুইং হলে ডেফিনিটলি ভলিউম গুলা গ্রো করবে। আমরা এখানেও দেখেছি ভলিউমের ডেভেলপমেন্ট ছিল না। তারপরেও আপসুইং হয়েছে, এখানেও হয়েছে। সো যেহেতু এই ট্রেন্ড লাইনটা বিভিন্ন সময় রেসপেক্ট করতেছে এবং গতকালও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এখান থেকে ছোট হলেও কিন্তু একটা ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। স্টক আলোচনার শেষে ফরচুনের কথা বলতে চাচ্ছি যে ফরচুন কিন্তু এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে ও কখনোই কিন্তু মুভিং এভারেজ 20 এর উপরে যেতে পারে নাই। কিন্তু ইন দিস কেস গতকাল কিন্তু মুভিং এভারেজের উপরে যাওয়ার একটা ইনটেনশন প্রকাশ করেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এর আগে যতবারই আপসুইং হয়েছে, ছোট, ছোট আপসুইং হয়ে আবার প্রপার কারেকশন এ চলে আসছে। আবার ছোট আপসুইং এ প্রপার কারেকশন এ চলে আসছে। কিন্তু লাস্ট যে আপসুইংটা হয়েছে, এটা কিন্তু এই যে সেল সিনারিও হয়ে এই বাউন্স ব্যাক থেকে প্রপার একটা সেল সিনারিও হয়ে মুভিং এভারেজ থেকে কারেকশন এ না এসে ও কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশন এর মধ্যে আছে। ভলিউমটা নতুন করে সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। তো এইসব মিলিয়ে যদি কনফার্মেশন গুলো এড করা হয়, সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এটাই সাজেস্ট করা হয় যে এই সুইংটা এখনো শেষ হয় নাই। সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। তো সেই প্রেক্ষাপট থেকে দেখলে ফরচুনকে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর সামনে মুভিং এভারেজ 50 র একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে। সো এইখানে একটা সেল সিনারিও হয় কিনা কিংবা রেজিস্ট্যান্স পায় কিনা এটা দেখার বিষয়। কিন্তু অল এক্সপেক্টস বললে ফরচুন লুকস ভেরি গুড। পরিশেষে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে কিছু কথা বলতে চাই। দেখেন, প্রচুর সেক্টর, প্রচুর স্টক। তো ট্রেডিং এর মেইন মটো হচ্ছে আপনার ক্যাশ ফ্রি থাকবে। প্রপার কোনো বাই সিনারিও পেলে দেন আপনি অ্যাক্টিভ হবেন। এবং যে এই অ্যাক্টিভটা যে হবেন, অ্যাক্টিভ হয়ে কিন্তু আপনি ক্যান্ডেলের ফ্লো গুলা অনুযায়ী আপনার ট্রেড প্ল্যান গুলা সাজাবেন। সেল সিনারিও পেলে সেল এক্সিকিউট করবেন। আপনার ছোট প্রফিট হতে পারে। 1%, 2%, 10%, 15% প্রফিট হতে পারে। আবার লসও হতে পারে 1%, 2%, 3%। তো ট্রেডিং এর মোটো হচ্ছে যে আপনার লসটা হলে লসটা যেন কম হয় এবং প্রফিট হলে প্রফিটটা যেন লসের চেয়ে বেশি হয়।
এইটারে যদি প্রপার কম্বিনেশন করে আপনি দীর্ঘমেয়াদে সামনে এগিয়ে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনার পোর্টফোলিও গ্রো করবে। ট্রেডিং এর মেইন মোটো হচ্ছে কিন্তু এইটা যে আপনি একটা স্টক থেকে 50% প্রফিট না নিয়ে আপনি সেই 50% প্রফিটটা স্প্লিট করে ৫ টা ট্রেড থেকে নেন। সো এইটা হচ্ছে ট্রেডিং এর মোটো এবং এই ৫ টা ট্রেড থেকে যে 50% প্রফিট নিবেন এবং আপনি প্রতিবারই কনফার্মেশন হয়ে নিবেন। আপনার যদি মার্কেটে ভালো কোনো বাই সিনারিও না থাকে, আপনি ক্যাশ হোল্ড করে বসে থাকবেন। সো ট্রেডিং এর আইডিওলজি এইরকমই। ট্রেডাররা কিন্তু সবসময় অ্যাক্টিভ হয় না। যখন মার্কেটে ভালো সিনারিও থাকে, তখন কিন্তু আসলে ট্রেডাররা অ্যাক্টিভ হয়। মার্কেটে ভালো বাই সিনারিও নাই, ট্রেডাররা কিন্তু আসলে ক্যাশ এনগেজ করে বসে থাকে না। আর স্টপ লসটাই বলেন কিংবা যত আর্লি এক্সিট নেওয়ার বিষয়টাই বলেন, ট্রেডাররা কিন্তু এইটাকে সবার আগে মাথায় রাখে। যে তারা সবসময় চিন্তা করে যে তার কোনো এন্ট্রি ভালো হবে না। সো এন্ট্রি ভালো না হলে কি হবে? এন্ট্রি খারাপ হবে। সো যত আর্লি ট্রেড থেকে এক্সিট নেয়া যায়। অ্যান্ড লস নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, প্রফিট আপনার অটোমেটিক্যালি হবে। ঠিক আছে? অ্যান্ড ইনভেস্টমেন্ট এর চিন্তাভাবনা হলে টোটালি ডিফারেন্ট ইস্যু। আর সবাই আমাকে বলে যে আমি প্রচুর স্টক নিয়ে কথা বলি। কারণ ট্রেডিং যারা প্র্যাকটিস করে তাদের মানে পার্টিকুলার পছন্দের কোনো স্টক থাকে না। তারা যেকোনো স্টকের মধ্যে চার্ট এনালাইসিস করে যদি প্রপার কোনো বাই সিনারিও থাকে কিংবা ট্রেড প্ল্যান করার জায়গা থাকে সেই স্টকেই নিজেকে এনগেজ করে। এইটা যেকোনো সেক্টরের চার্ট হতে পারে, যেকোনো ক্যাটেগরির স্টক হতে পারে। সো এগুলা ট্রেডিং এর ক্ষেত্রে মূল বিবেচ্য কোনো বিষয় না। ট্রেডিং এর ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আপনার ইনকাম জেনারেট করা। আইদার আপনার লসটাকে কমাতে হবে অথবা প্রফিটটাকে বাড়াতে হবে। এখন এই স্কোপ আপনার যেকোনো স্টকের মধ্যেই আসুক না কেন, ট্রেডাররা কিন্তু ওইসব স্টকের মধ্যেই থাকে। ফান্ডামেন্টালি যত স্ট্রংই থাকুক কিংবা ফান্ডামেন্টালি যত দুর্বলই থাকুক, তারা কিন্তু এইসব নিয়ে ভাবে না। আর ট্রেডিং বাংলাদেশের কাজ কখনোই ডিসিশন নিয়ে দেয়া না। ট্রেডিং বাংলাদেশের কাজ হচ্ছে মার্কেটটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা। ডিসিশন নেয়ার দায়িত্ব সবসময় বিনিয়োগকারীদের। এখন আপনার মধ্যে যদি ডিসিশন নেয়ার এবিলিটি না থাকে, আমি বলব আপনি শেখা শুরু করেন। শিখে যখন আপনার মধ্যে ডিসিশন নেয়ার এবিলিটি চলে আসবে, সেই সময় আপনি এই মার্কেটটার থেকে ইনভেস্টমেন্ট বলেন, ট্রেডিং বলেন এগুলা শুরু করেন। তার আগ পর্যন্ত আপনি শিখতেই থাকেন। যেহেতু আমি প্রচুর স্টক নিয়ে কথা বলি, সম্ভাবনাগুলা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করি। কিংবা সেল সিনারিও গুলা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করি। কিছু মিলা যায়, কিছু মিলা যায় না। সো এতে আমি খুব একটা বিচলিত হই না। কারণ ট্রেডিংটা সবসময় হইছে ফিক্সড একটা বিষয়। একই জিনিস বারে, বারে প্র্যাকটিস করা, ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করাই হচ্ছে ট্রেডিং। যেটা আমার সাথে প্রেডিকশনটা মিলে না যায়, আমি আরো বেশি খুশি হই। কারণ আমি সেখান থেকে নতুন করে শেখার একটা সুযোগ সৃষ্টি করতে পারি যে কেন আসলে এই আমার অ্যাসাম্পশনটা ডিফারেন্ট হলো। তখন আমি আরো ডিপলি চিন্তা করি এই বিষয়টা নিয়ে। সো এই চ্যানেলে এসে আপনি যদি আমার কথা শুনে ট্রেড করতে চান, আপনার ট্রেডিং কখনোই ভালো হবে না। কারণ আমি যে কথাগুলা বলি সেগুলোর উপরে যদি আপনার বিবেক, বুদ্ধি, কনসাইন্স, প্রজ্ঞা এপ্লাই করে যদি আপনি বেটার কিছু পান, দেন যদি কি থিংস গুলো আপনি নোট রাখেন এবং আপনি চার্ট নিয়ে বসেন, চার্টে রেগুলার সময় দেন, আমার ধারণা আপনার ট্রেডিং ভালো হতে বাধ্য। প্রফিটের চেয়ে লস নিয়ে ভাবেন। যত বেশি লস নিয়ে ভাববেন, আপনার ট্রেডিংটা তত পারফেকশন এর দিকে যাবে। আর আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে প্রচুর রিসোর্স দেয়াই আছে। সেগুলো দেখতে থাকেন। Google, YouTube প্রচুর রিসোর্স আছে। এখন শেখা আসলে কোনো কিছুই ট্রেডিং বলে কথা না। যেকোনো কিছু শেখা আসলে এখন আর কোনো বিষয়ই না। আপনার মধ্যে যদি সদিচ্ছা থাকে, আপনি YouTube, Google থেকে অনেক কিছু শিখে ফেলতে পারবেন। তার কিন্তু অনেক প্রমাণ আমরা অলরেডি বিভিন্ন সেক্টরেই পেয়েছি। সো এই ধরনের মোটিভেশনাল টাইপের কথা আমি সারাদিন বলতে পারবো। এগুলা শুনে কোনো লাভ নাই। সো আপনি আপনার চার্ট নিয়ে বসেন। আপনার প্রবলেম গুলা ফাইন্ড আউট করেন যে আপনি একদম পিন পয়েন্ট করে কারণ ট্রেডিং হইছে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্পেসিফিক যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে। আপনার স্টক সিলেকশন করতে প্রবলেম হচ্ছে? আপনার যে সিলেকশন করে রাখছেন ওটার এন্ট্রি দিতে প্রবলেম হচ্ছে? এক্সিট এ প্রবলেম হচ্ছে? প্রফিট বুক করতে প্রবলেম হচ্ছে? স্টপ লস নিতে পারতেছেন না, না কি হচ্ছে? সো আপনার এই প্রবলেম গুলাকে একদম স্পেসিফিক ওয়েতে ফাইন্ড আউট করে একটা, একটা করে সলভ করার চেষ্টা করেন। তাহলেই দেখবেন স্লোলি বাট সিউরলি আপনার ট্রেডিংটা আস্তে, আস্তে ভালো হবে। ট্রেডিং এ লস করা কোনো বড় বিষয় না। কেন লস করলেন? আপনি যদি এটা নিজে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু হোপফুলি এই সেইম বিষয়টা কিন্তু আমি আপকামিং ডেইজ কিন্তু আপনার আপকামিং ট্রেডিং এ কিন্তু আপনি আর রিপিট করবেন না। সো আপনার ট্রেডিংটা কিন্তু আস্তে, আস্তে পারফেকশন এর দিকে চলে যেতে পারে। কারণ ট্রেডিংটা হচ্ছে নিজের সাথে নিজের বোঝাপড়া। এখানে কিন্তু অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আর মোস্ট অফ দ্যা কেস আপনি চার্ট প্যাটার্ন দেখেই আসলে অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। তো আপনার কারো কাছে যেতে হবে না। চার্টে যদি আপনার
অল্প কিছু দখল থাকে তাও কিন্তু আপনি খুবই সিম্পল ওয়েতে কনফিডেন্টলি নিজের ট্রেডটা ঠান্ডা মাথায় বসে নিজেই করতে পারবেন। সো ট্রেডিং বাংলাদেশের জন্মদিনের এই দিনে ট্রেডিং বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন, যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা ট্রেডিং বাংলাদেশের ভিডিও দেখে খুশি হন, যারা ট্রেডিং বাংলাদেশের ভিডিও দেখে বিরক্ত হন, সবাইকেই আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.